চার্জিং মেথড আছে। মূলত আমরা যেটা সব থেকে বেশি ইউজ করি ইলেকট্রিক 4 হুইলারের ক্ষেত্রে সেটা হচ্ছে লেভেল 2 এসি চার্জিং, ঠিক আছে, যেটা হচ্ছে 240 ভোল্ট এসি পাই আমরা, যেটা আমাদের বাড়ির সকেটেই পাই, তাই তো। তো ওইটা হচ্ছে লেভেল 1 চার্জিং এর থেকে ফাস্টার। লেভেল 1 চার্জিং বলতে এটা জেনারেলি ইউজ করা হয় মানে ধরো সারা রাত কেউ ওই ওভারনাইট চার্জিং, মানে কেউ সারা রাত ধরে গাড়ি চার্জে রেখে দিয়ে ঘুমিয়ে গেল, সকালবেলা উঠে দেখলো ফুল চার্জ হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি স্ট্যান্ডার্ড হাউস হোল্ডের ক্ষেত্রে এটা পাই, কিন্তু এই ক্ষেত্রে লেভেল 1 চার্জিংটা খুব একটা কস্ট এফেক্টিভ না। লেভেল 2 চার্জিংয়ের কথাটা যেটা বলছি এটা সব থেকে বেশি প্রচলিত, এটা আমি লিখতে পারি ওয়াইডলি ইউজড, ঠিক আছে। ওয়াইডলি ইউজড বলতে সব থেকে বেশি এই ধরনের চার্জিং মেথডটাই ইউজ করা হয়, কারণ এটা আমরা যে পাবলিক স্টেশনে যেগুলো দেখতে পাই, ঠিক আছে, তুলনামূলকভাবে লেভেল 1 চার্জিংয়ের থেকে একটা বেশি দ্রুতভাবে চার্জ হয়, এবং চার্জিং স্টেশন আর বাড়িতে দুটো জায়গাতেই এটা লাগানো যেতে পারে। আর ডেইলি চার্জিং মানে আমাদের ইলেকট্রিক 4 হুইলারের ক্ষেত্রে আমাদের কি দরকার হয়, মেন ডেইলি চার্জিং, এটা কমপ্লিটলি হয়ে যাবে হয়তো একটা 4 হুইলারের ক্ষেত্রে তার পাওয়ারের উপর ডিপেন্ড করে। মোটামুটি আমরা যদি দেখি খুব বিশাল পাওয়ারওয়ালা গাড়ি হলে তাহলে 5 থেকে 6 ঘন্টা লাগে, আর নর্মাল হলে 3 থেকে 4 ঘন্টা, ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়, যেটা আমাদের 600 থেকে 700 কিলোমিটার রেঞ্জ দেয় নর্মাল একটা টাটার গাড়ির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে আমাদের ডিসি ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা অলরেডি আমি উপরে মেনশন করলাম, যে এরকম বড় বড় চার্জিং স্টেশনে আমরা দেখতে পাবো এই ধরনের বড় বড় চার্জিং ইউনিট আছে। তো এই ইউনিটগুলোর কাজ হচ্ছে ইউনিটগুলো থেকে যে আমরা কারেন্ট পাবো সেটা হচ্ছে ডিসি ফাস্ট চার্জার। এবার ডিসি মানে কি, আমাদের বাড়িতে যে এসি কারেন্টটা আসে, আমাদের বাড়িতে যাই চলছে, ধরো লাইট ফ্যান যাই চলুক না কেন, সেটার হচ্ছে কারেন্ট বা ভোল্টেজের ওয়েভ ফর্ম যদি আমরা দেখি তাহলে হচ্ছে এরকম, মানে যেটাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। অল্টারনেটিং মানে কি না, এটাকে যদি আমরা জিরো ধরি, জিরোর সাপেক্ষে মুহূর্তে পজিটিভ মুহূর্তে নেগেটিভ, ঠিক আছে। তো এটা যদি ধরি এই পুরো সাইকেলটা হচ্ছে মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ডের মধ্যে এটা আপ ডাউন হয়, ঠিক আছে, সেই জন্য এটাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়, এসি। আর ডিসি হচ্ছে কোনো ডিরেকশন চেঞ্জ করে না, কন্টিনিউয়াস টাইমের রেসপেক্টে কোনো ভোল্টেজ বা কারেন্টের চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। মানে 1 সেকেন্ড আগে যদি আমি 2 ভোল্ট পাই, 2 সেকেন্ড পরেও আমি 2 ভোল্টই পাবো, ঠিক আছে। এইটাকে বলা হয় ডিসি, ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। এবার স্যার এটা তাহলে অ্যাডভান্টেজ কি না, এইটা থেকে আমরা হাই পাওয়ার জেনারেট করতে পারি। হাই পাওয়ার দিয়ে আমাদের ইভিকে আমরা সব থেকে তাড়াতাড়ি এই মেথডের মাধ্যমে আমরা চার্জ করতে পারি। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে সব থেকে ফাস্টেস্ট মেথড কি একটা ইভিকে চার্জ করার জন্য, সেটা হচ্ছে ডিসি ফাস্ট চার্জিং সিস্টেম, ঠিক আছে। তো মোটামুটি তোমরা দেখতে পারো যে এই যে 80% চার্জ হয়ে যায় 30 মিনিটের মধ্যে, যদি ফুল চার্জ বলি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় খুব হাই পাওয়ারের গাড়ি হলেও, ঠিক আছে। এবার তার জন্য কি করতে হবে না, ব্যাটারির যে উন্নত মানের ব্যাটারিও লাগাতে হবে, কারণ সব ব্যাটারি তো ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তো আমরা আগে বলেছিলাম লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা হয়, এবার এর সাথে এখন আধুনিক যে ব্যাটারিগুলো আসছে লিথিয়াম আয়নের সাথে আরো অনেক ইলেকট্রোলাইটস মিশিয়ে আরো ফাস্ট চার্জার বানানোর চেষ্টা চলছে আর কি। তো লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু যদি কেউ বলে লেড অ্যাসিড ব্যাটারি হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার তাহলে আমরা দেখব যে আমরা দুরকমই দেখবো, ঠিক আছে। আমরা মোটামুটি এসি চার্জিং যে সিস্টেমটা দেখলাম, এসি চার্জিং এর দুরকম আছে, 120 ভোল্ট আর 240 ভোল্ট। তো 120 ভোল্টটা তুলনামূলকভাবে আস্তে চার্জ হয়, স্লো চার্জ হয়, আর 240 ভোল্ট দিয়ে এসি দিয়ে যেটা চার্জ হয় সেটা তুলনামূলকভাবে ফাস্ট। ব্যাস এতটুকুই পার্থক্য। এবার জেনারেলি আমরা লেভেল 2 চার্জিংটা বেশি ইউজ করি দৈনন্দিন কাজে, ঠিক আছে। আচ্ছা, দৈনন্দিন মানে প্রতিনিয়ত চার্জ দেওয়ার জন্য লেভেল 2 চার্জিংটাই বেশি ইউজ হয়। হাউস হোল্ড পারপাস যদি বলি বা পাবলিক স্টেশন যদি বলি, লেভেল 2 চার্জিংটাই বেশি ইউজ হয়। আর এই যে এটা লেখা আছে দেখো লং ট্রিপস, মানে আমি দূরে কোথাও যাব, তো দূরে যেতে যেতে হয়তো আমি কোথাও ব্রেক নিলাম আধ ঘন্টা, সেখানে আধ ঘন্টায় আমি গাড়িটাকে ফুল চার্জ করে নিলাম। তো এইরকমভাবে ডিসি ফাস্ট চার্জিংটা কাজ করে, তুলনামূলকভাবে এটা খরচ সাপেক্ষও বটে। তো ডিসি ফাস্ট চার্জিং সিস্টেমটা হচ্ছে এক্সপেন্সিভও বটে, কারণ তোমাকে খুব জলদি ফাস্ট চার্জিং প্রোভাইড করছে,
সেই জন্য এটা এক্সপেন্সিভও হয়, কারণ এর মধ্যে যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো থাকে সেগুলো এক্সপেন্সিভ। কী কী ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে সেগুলো আমরা দেখবো, তাদের কাজ কি, সেগুলো কেন থাকে, ঠিক আছে। আচ্ছা, এত দূর অবধি কারো কিছু কোশ্চেন আছে? তাহলে বলো, তাহলে পরবর্তীটায় মুভ করছি। ক্লিয়ার? আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বলছিলাম স্যার, যেমন এই যে ডিসির কথা বললেন, ডিসি চার্জের কথা বললেন, যেমন হ্যাঁ আমাদের মোবাইলে থাকে হ্যাঁ যেমন 45 ওয়াটের চার্জার, হ্যাঁ 50 ওয়াটের চার্জার, এবং হুম, গাড়ির ক্ষেত্রেও থাকে যেমন। হ্যাঁ 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 গাড়ির ক্ষেত্রেও থাকে। আমি একটু পরে ছবিটা দেখাবো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। গাড়ির ক্ষেত্রেও সেম আচ্ছা আচ্ছা। থাকে। এবার চার্জারের ওয়াটের যে স্পেসিফিকেশন, ওটা হচ্ছে গাড়ির মানে কি বলবো, ওটা গাড়ি কতটা টানছে সেটা একটা মিটারে শো হয়। কিছু কিছু জায়গায় চার্জিং স্টেশনে দেখবে মিটার লাগানো আছে, ওখানে শো করবে যে এত ওয়াট টানছে। কি সব গাড়ি সমান তো স্পেসিফিকেশন হয় না, কিন্তু ব্যাটারি অনুযায়ী সে পাওয়ার টানবে। সেই জন্য ওই ব্যাটারি যে কত পাওয়ার টানছে সেটা একটা মিটারে শো হয়, ঠিক আছে। ওটা একটু ছবি, একটু পরে একটা ছবি হ্যাঁ দেখাবো, স্যার। তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে এসি চার্জার যেটা আছে সেটা কিভাবে কাজ করে, ঠিক আছে। সো ওটা ইনপুট কোথা থেকে নেয়? ইনপুট নিচ্ছে ফ্রম গ্রিড। গ্রিড মানে যেখান থেকে আমার পাওয়ার আসছে, আর সেটাকে কি করছে, এসি পাওয়ারটাকে এখানে ডিসি পাওয়ারে, যে সোলার প্যানেল যদি থাকে, সোলার প্যানেল থেকে আমরা ডিসি এরকম পাই, সেখান থেকে আমরা কনভার্ট করে চার্জার স্টেশন বানাতে পারি। আবার অনেক সময় এই যে দেখানো হচ্ছে যে ডিসি পাওয়ার, সুইটেবল ডিসি পাওয়ার বানানো হয় ফর ব্যাটারি, ঠিক আছে। তো এই যে কনভার্সনটা হচ্ছে, এটা কিন্তু ব্যাটারির ভেতরে চার্জারটা আছে, কারণ ব্যাটারি সবসময় কি ডিসি অ্যাকসেপ্ট করে, ব্যাটারি এসিতে চার্জ হয় না, ঠিক আছে। তো ব্যাটারি যদি ডিসি অ্যাকসেপ্ট করে আর আমি পাচ্ছি এসি পাওয়ার, তাহলে এসি পাওয়ারকে আমাকে ডিসি পাওয়ারে কনভার্ট করতে হবে, তাই না? যেরকম আমার ব্যাটারি লাগবে সেরকম, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, আর তার মধ্যে কিছু কিছু সেফটি ফিচার্স থাকে, বিল্ড ইন সেফটি ফিচার্স সেফ চার্জিং এর জন্য, ইনক্লুডিং ওভার কারেন্ট অ্যান্ড ওভার ভোল্টেজ। ওভার কারেন্ট ওভার ভোল্টেজ বলতে, ধরো কোনোভাবে সার্কিটে এমন কিছু হয়ে গেল যে যার কারণে যে কারেন্টটা ব্যাটারিতে আসার উচিত ছিল তার থেকে বেশি কারেন্ট চলে এলো বা বেশি ভোল্টেজ চলে এলো, তো সেইটাকে প্রোটেক্ট করার জন্য, নাহলে তো ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, সেটাকে প্রোটেক্ট করার জন্য কিছু সার্কিট এক্সট্রা ফিচার দেওয়া থাকে। সেই ফিচারগুলো আমরা অতটাও গভীরে গিয়ে দেখবো না, কিন্তু এটুকু আমরা জেনে রাখবো যে ওভার কারেন্ট আর ওভার ভোল্টেজ প্রোটেকশন থাকে। কি প্রোটেকশন থাকে না, আমি ওভার কারেন্ট ওভার ভোল্টেজ প্রোটেকশন থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি দেখি, তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম, এই যে এসি সোর্স মানে আমাদের বাড়ির প্লাগ পয়েন্ট, সেখান থেকে চার্জারটা ঢুকছে। এবার এইটা হচ্ছে চার্জারের মধ্যে আছে, চার্জারের মধ্যে কি হচ্ছে, এসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে। ট্রান্সফরমার দিয়ে আমরা যে ভোল্টেজটাকে কমালাম সেটা হচ্ছে এসি থাকে, কিন্তু সেটা 11-র মাল্টিপল হয়, 11-র গুণিতক হয়, ঠিক আছে। তার মানে 44 ভোল্ট বা 33 ভোল্ট এলো এসিটা। এবার সেই এসিটাকে আমি ডিসিতে করলাম, ধরো 44 ভোল্ট এসিকে আমি যখন ডিসিতে করলাম, তখন ও হয়ে গেল হয়তো 40 ভোল্ট ডিসি, যে সার্কিটটা আমি ডিজাইন করেছি। এবার ব্যাটারি হয়তো লাগে 24 ভোল্ট, ব্যাটারি 24 ভোল্টে চার্জ হয়। তাহলে এই যে 40 ভোল্ট থেকে 24 ভোল্ট ডিসিতে কনভার্ট করতে গেলে আমাদের একটা ডিসি টু ডিসি কনভার্টার লাগবে, বুঝতে পারলে? এবার এই ডিসি টু ডিসি কনভার্টার তাহলে কি করছে না, ভোল্টেজ লেভেলটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে যে ভোল্টেজে ব্যাটারি চার্জ হবে। যদি 24 ভোল্টের থেকে কম ভোল্টেজ জেনারেট হয় এই সার্কিটটা থেকে, তাহলে ও কি করবে, স্টেপ ডাউন করবে, মানে ভোল্টেজটাকে কমিয়ে দেবে। সেই জন্য ওটাকে তখন বলবো যে এটা বাক কনভার্টার, আর যদি ভোল্টেজ বাড়িয়ে দেয় সেটাকে বলবো বুস্ট কনভার্টার। দুরকম এই ডিসি টু ডিসি কনভার্টার দুরকম হয়, একটা হচ্ছে বাক, একটা হচ্ছে বুস্ট। কখনো কমিয়ে দিতে পারে, কখনো বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। তো দুরকম কনভার্টার তখন ইউজ হবে ডিপেন্ডিং অন দ্য ভোল্টেজ লেভেল। এইখান থেকে কি ভোল্টেজ তৈরি হচ্ছে সেইটা দেখে ও ব্যাটারি কত ভোল্টেজে চার্জ হয় জানে, 24 ভোল্টে হয়তো চার্জ হয় বা 48 ভোল্টেজে চার্জ হয়, ঠিক আছে। যেরকম ভোল্টেজ রেটিং অনুযায়ী এটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। সেইটা হচ্ছে এই ডিসি টু ডিসি কনভার্টারের কাজ, ঠিক আছে। আর একটা চার্জিং স্টেশনের দেখতে কিরকম হয়, ধরো অনেকগুলো পরপর গাড়ি আসছে, এটা এখানে দেখানো আছে যে এই যে গ্রিড মানে আমার প্যানেল, যেখান থেকে আমার কারেন্টটা আসছে, সেখান থেকে যে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজটাকে আমি রিডিউস করলাম,
ট্রান্সফরমারে কিন্তু এসি ঢোকে, এসি বেরোয়, ঠিক আছে, এটা কনফিউজ হবে না। ট্রান্সফরমারের কাজ কি, শুধু ভোল্টেজটাকে কমিয়ে দেওয়া। 240 ভোল্ট থাকলে ওটাকে কমিয়ে ও করে দিল হয়তো 44 ভোল্ট। এবার এই 44 ভোল্টটাকে এই ইভি ব্যাটারি চার্জ হওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এসি থেকে ডিসিতে কনভার্ট করতে হবে। তাহলে এসি থেকে ডিসি হয়ে গেল। এবার ডিসিতে কনভার্ট হওয়ার পর এই যে দুটো লাইন আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। কারণ ডিসির ক্ষেত্রে আমরা বুঝে গেছি যে ব্যাটারির ক্ষেত্রে কি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ সিম্বল থাকে, আমরা সবাই দেখেছি যে কোনো ব্যাটারির ক্ষেত্রেই। ব্যাটারি হচ্ছে ডিসি, তাই তো। তো এইটা যদি উপরের তারটা যদি পজিটিভ তার হয়, নিচের তারটা হচ্ছে নেগেটিভের তার। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ মানে ডিসি। বা সেই ডিসি থেকে ডিসি কনভার্ট কেন হচ্ছে, কারণ এই যেরকম ব্যাটারি গাড়ির সেই রেটিং অনুযায়ী সেটাকে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল এসি চার্জিং সিস্টেম কিভাবে হয়। আর ডিসি চার্জিং সিস্টেম কিভাবে হয়, দেখতে অনেকটা দেখো একই রকমই। আচ্ছা, এখানে 3 ফেজ দেওয়া আছে, এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই। আমরা এতক্ষণ ধরে এটা একটা দেখে এসেছি। এবার আমাদের দেখবে বাড়িতে জেনারেলি কারো বাড়িতে যদি লেদ মেশিন থাকে বা কারো হয়তো বাড়িতে 3 ফেজ মোটর আছে, যেগুলো খুব হাই পাওয়ারের মোটর হয়, তাদের ক্ষেত্রে 3টে তার আছে। একটা যদি লাল কালার থাকে, আর একটা যদি RYB বলা হয়, রেড ইয়েলো ব্লু, 3টে কালার আছে। 3টে কালার মানে 3টে ফেজ, ঠিক আছে। এবার এটা আসে এসি নেচার, এসি অল্টারনেটিং কারেন্ট হয়েই আসে। সেই এসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে, আর ডিসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে, যেটা উপরে দেখালাম, ঠিক আছে। দেখতে দেখো সার্কিটটা পুরো দেখতে একই রকমই, শুধু এইটুকু জিনিসটা মাথায় রাখো যে এতক্ষণ ধরে এই জিনিসটা এসির ক্ষেত্রে কি হয়, এসির ক্ষেত্রে এটা গাড়ির ভেতরে হয়। আর ডিসি চার্জিং ক্ষেত্রে ফাস্ট চার্জার, যেহেতু ফাস্ট চার্জার মানে হাই কারেন্ট, ঠিক আছে। সেহেতু এখানে হাই পাওয়ার মানে ওকে হচ্ছে বাইরে একটা বড় ইউনিট বানাতে হবে। গাড়ির মধ্যে এতগুলো সম্ভব নয়, কারণ এই যে হাই পাওয়ারের জন্য তার হচ্ছে মোটা হবে, যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যাই থাকবে না কেন সেগুলো বড় বড় হাই ওয়াটেজ হবে, ঠিক আছে। তার জন্য এই যে এক একটা কনভার্টারের ডিজাইন করা হবে সেগুলো খুব বড় বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এসি টু ডিসি যে কনভার্ট করা হয় সেটাকে ইলেকট্রনিক্সের ভাষায় রেকটিফায়ার বলে, ঠিক আছে। আর এই যে ডিসি টু ডিসি এটা তো কনভার্টারই বলে এটা বলে দিয়েছি অলরেডি, বাক বুস্ট কনভার্টার ইউজ করা হয়। এই যে বুস্ট করা হয়, অর স্টেপ ডাউনটাকে আরেকটা কথায় বাক বলা হয়, ঠিক আছে। বুস্ট or step down the DC voltage as needed using DC to DC converter to match the battery to vehicle's battery voltage. বোঝা গেল? আচ্ছা, এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার তো? আচ্ছা, এইবার তাহলে স্যার শুধু কি এইটুকু কম্পোনেন্টই থাকে না, ওর সাথে আমাদের একটা আলাদা করে কন্ট্রোল সিস্টেম লাগে। কন্ট্রোল সিস্টেমের কাজটা কি, এতক্ষণ ধরে আমরা স্যার এইটুকু দেখলাম যে এই যে এসি গ্রিড থাকে। আচ্ছা, ফিল্টারটা আমি বলিনি, ফিল্টারটা বলে দিচ্ছি। আর কি থাকে, এখানে একটা ডিসি লিঙ্ক ক্যাপাসিটার দেখানো হচ্ছে, এই যে ডিসি লিঙ্ক লেখা আছে, এইটা কেন লাগে আর কন্ট্রোল সিস্টেম কেন লাগে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডিশনাল অ্যাড হলো। এগুলো যদি না থাকতো স্যার কি অসুবিধা হতো, না থাকলে আচ্ছা, কন্ট্রোল সিস্টেম মানে কি, সে হচ্ছে ফিডব্যাক নেয়। ফিডব্যাক নেয় কিরকম ভাবে, ধরো ব্যাটারি থেকে একটা ফিডব্যাক নিচ্ছে যে ও কত পার্সেন্ট চার্জ হয়েছে, ওর কত পার্সেন্ট চার্জ দরকার, বা ওই কারেন্ট কত যাচ্ছে, ভোল্টেজ কত যাচ্ছে, সেই অনুযায়ী ও হচ্ছে সিগন্যাল পাঠাবে কনভার্টারকে। বোঝা যাচ্ছে? কনভার্টারকে কিরকম সিগন্যাল পাঠাবে, ওকে বলবে যে কারেন্ট বেশি হয়ে গেছে, কারেন্ট কমা তুই, এরকম ভাবে। সেই জন্য এখানে একটা ফিডব্যাক দেখানো হচ্ছে, মানে এরকম সার্কেলের একটা পাথ, বা ফিল্টার থেকে এরকম সার্কেলের একটা পাথ দেখানো হচ্ছে, এগুলোকে ফিডব্যাক পাথ বলে। ফিডব্যাক মানে কি, মানে ওকে নির্দেশ দিচ্ছে যে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে, তাহলে চার্জ দেওয়ার দরকার নেই, বা ব্যাটারিতে বেশি কারেন্ট যাচ্ছে, চার্জ কমিয়ে দাও। বোঝা যাচ্ছে? এইরকম ধরনের ফিডব্যাক। এই ফিডব্যাক করে লাভটা কি হয় আমাদের, আমাদের মেন যে সুবিধা হয় সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম যে ডিজাইনটা করা হচ্ছে সে হচ্ছে কন্ট্রোলে রাখে। কন্ট্রোল বলতে আমরা এক্ষুনি দেখতে পাবো। আচ্ছা, এই যে স্যার আমি একটা কথা বলবো, সরি হ্যাঁ, ইন্টারাপ্ট করলাম। বলছিলাম যে এই যে মানে কন্ট্রোল সিস্টেমটা কি পুরোটা মানে ডিসি এসি সব মানে কন্ট্রোল করে, তাই তো? একদম একদম, হ্যাঁ। থ্যাংক ইউ। মেন হচ্ছে মূলত আমাদের যে পাওয়ার লাগে, পাওয়ার হচ্ছে
মনে রাখবে যে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, ঠিক আছে, ডিসি পাওয়ার যদি বলি যেটা ব্যাটারিতে যাচ্ছে, তাহলে এই যে পাওয়ারের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট, তাহলে এই দুটো জিনিস থেকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে। ব্যাটারির জন্য শুধু এইটুকু দরকার। তোমরা একটু আগে হয়তো একটা জিনিস দেখলে যে বিএমএস লেখা আছে, বিএমএস বলতে বলা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা লেখা ছিল, যাই হোক। তো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের কাজটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেমের মধ্যে পড়ে। ব্যাটারিতে কত কারেন্ট যাচ্ছে, কত ভোল্টেজ যাচ্ছে, সেটাকে পর্যবেক্ষণ করা শুধু নয়, সেটাকে পর্যবেক্ষণ করে কোনোভাবে যদি বেশি কারেন্ট বা বেশি ভোল্টেজ যায়, সেটা এসি ডিসি কনভার্টার বা এই ডিসি টু ডিসি কনভার্টার এদেরকে সিগন্যাল পাঠানো যে ওর ব্যাটারিতে বেশি কারেন্ট যাচ্ছে, তোমরা কারেন্ট কমাও, ভোল্টেজ কমাও, ভোল্টেজ বাড়াও, এসব করে কারেন্টের এটা কমাও, ঠিক আছে। এইটার কাজ হচ্ছে কন্ট্রোল সিস্টেমের কাজ। তো এই যে কন্ট্রোল সিস্টেমে এটার জন্য আলাদা সার্কিটের দরকার হয়। তো সেই সার্কিটে কি কি থাকে সেটা আমরা এখন অত গভীরে যাচ্ছি না, কিন্তু আমাদের এইটুকু জেনে রাখতে হবে যে কন্ট্রোল সিস্টেমটা কেন দরকার, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটার কাজ হচ্ছে এই যে আমার এসি থেকে যে কারেন্টটা নিচ্ছি এসি গ্রিড থেকে, তার মধ্যে কিছু কিছু হয় অনেক সময় হারমোনিক্স থাকে। হারমোনিক্স বলতে অনেক সময় থ্রি ফেজ যে এসিটা থাকে ওটা ইউনিফর্ম থাকে না, মানে অনেক সময় অন্য কোনো হয়তো মানে এরকম আসার কথা ছিল কিন্তু এ চেঞ্জ হয়ে হয়তো এরকম আসছে, এরকম আসছে, ঠিক আছে, মানে ইউনিফর্ম নয়। তো ইউনিফর্ম না হলে তো এই সার্কিটগুলো নষ্ট হয়ে যাবে বা এর মধ্যে ডিসি কম্পোনেন্ট ঢুকে যাবে। এসি যেটা আসছে সেটা যেন পিওর এসি আসে, তাকে আমরা তো ডিসিতে কনভার্ট করবোই পরে। যে এসিটা আসছে সেই এসি পাওয়ারটা যেন ইউনিফর্ম হয়, কারণ পজিটিভে যতক্ষণ থাকছে নেগেটিভে যেন ততক্ষণ থাকে, আবার পজিটিভে যতক্ষণ থাকছে নেগেটিভে যেন ততক্ষণ থাকে, সেরকম এসি যাতে পাই সেই জন্য ওটাকে ফিল্টার করে নেওয়া হয়, ঠিক আছে। এটার জন্য আলাদা সার্কিটের দরকার হয়। শুধু ফিল্টারের কাজটুকু তোমরা জেনে রাখো যে ফিল্টার কি কাজ করে। আমরা পরবর্তী এরপরে আরো দেখবো যে ফিল্টার কোথায় ইউজ হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা ডিসি লিংক ক্যাপাসিটরের কথা দেখানো হয়েছে, ক্যাপাসিটরটা আমি পরে বলছি। আপাতত চার্জিং কিভাবে হয় বুঝে গেছো। দুটো সার্কিটই একই রকম, এসি বা ডিসি, শুধু এসি যেটা হয় সেটা গাড়ির মধ্যেই থাকে, আর ডিসি যেটা চার্জিং সিস্টেমটা দেখানো হচ্ছে সেটা কিন্তু বাইরে একটা বড় চার্জিং স্টেশন যেটা দেখানো হচ্ছে তার মধ্যে থাকে, বড় চার্জিং স্টেশন এর মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার এর সাথে কেউ যদি বলে স্যার তাহলে স্যার এটা অনবোর্ড চার্জিং আর আউটবোর্ড চার্জিং? হ্যাঁ, অনবোর্ড চার্জিং আর আউটবোর্ড চার্জিং। অনবোর্ড চার্জিং হচ্ছে উপরেরটা দেখানো হচ্ছে, এটা অনবোর্ড, ঠিক আছে। আচ্ছা, এবার এর সাথে আমি যদি অ্যাড করলাম সোলার চার্জিং সিস্টেম। সোলার চার্জিং সিস্টেম দিয়ে স্যার আমাদের অ্যাডভান্টেজটা কি হবে না, আমি তো এমনি জানি যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল যেটা সেটা আমার অনেক এনার্জি এফিসিয়েন্ট, মানে যেটা হচ্ছে পেট্রোল লাগছে না এবং পরিবেশ দূষণ করছে না, পরিবেশ বান্ধব। কিন্তু সেটাকে যদি আরো পরিবেশ বান্ধব বানাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এসি গ্রিড আছে এখান থেকে পাওয়ার নেওয়ারটাকে কমাতে হবে, কারণ এই এসি গ্রিড থেকে আমরা যে পাওয়ারটা পাই তার অধিকাংশই যেটা হয় সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি হয়, ঠিক আছে। থার্মাল মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র সেই তো দূষণ হচ্ছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যাতে সোলার, উইন্ড এই ধরনের যেগুলো অপ্রচলিত শক্তি, ঠিক আছে, প্রচলিত শক্তি যেগুলো, সেগুলোর উৎসের উৎস বৃদ্ধি করতে হবে। তো আমাদের কাছে এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক সময় অনেকে সমুদ্রের ধারের তীরবর্তী এরিয়ায় হাওয়া বেশি হয় সেই কারণে বায়ুকল চালিয়ে ইউজ করে, আর অনেকের বাড়িতে সোলার পাওয়ার প্ল্যান্ট আছে। সোলার এনার্জি এমন একটা সিস্টেম যেটা আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় মানে ম্যাক্সিমাম জায়গায় বসে আমরা সোলার এনার্জিটাকে ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে। তো এই সোলার প্যানেল নিয়ে আমরা যদি পড়ি, সোলার প্যানেলের মধ্যে কি থাকে না, সোলার প্যানেলের মধ্যে একটা সেমিকন্ডাক্টর থাকে। এটা আমি আজকে বেশি যাচ্ছি না সোলার প্যানেলে কিভাবে কাজ করে না করে, এটা তোমাদের অলরেডি অন্য কোনো ক্লাসে হয়তো বলা আছে বা গেস্ট লেকচারে হয়তো বলা হবে। কিন্তু এই সোলার প্যানেলের যে কাজটা হচ্ছে সে হচ্ছে কি, সোলারের সূর্য থেকে যে ফোটন কণাগুলো আসে সেগুলোকে ইলেকট্রিক জেনারেট করা, সেগুলোকে কাজে লাগিয়ে ইলেকট্রিক এনার্জি জেনারেট করা, ঠিক আছে। এবার স্যার এই সোলার প্যানেল থেকে তাহলে কি ধরনের এনার্জি আসে, সূর্যের যে তীব্রতা, আলোর তীব্রতা, সেইটা ডিপেন্ড করে
ধরো সকালবেলা কম, দুপুরবেলা একটু বেশি, আবার সন্ধ্যাবেলা কমে 0 হয়ে গেল, রাত্রেবেলা আবার 0। তো এরকম, কিন্তু যে নেচারটা কি, নেচারটা হচ্ছে ডিসি। ঠিক আছে, তাহলে এই সূর্য থেকে যেটা আসছে সেটা একটা কন্ট্রোলারের মাধ্যমে ডিরেক্ট ব্যাটারিকে চার্জ করতে পারি আমরা, বা তার মাঝখানে হয়তো কোনো ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করতে পারি। ডিসি টু ডিসি কনভার্টার কেন ইউজ করা হয় কোনো বুঝে গেছো? ভোল্টেজ লেভেলকে আপ করা বা ডাউন করা, বাক বা বুস্ট, এটা করার জন্য ইউজ করি আমরা। ঠিক আছে, এদিক থেকে এসি দিয়ে সূর্য সোলার প্যানেল তো সবসময় পাবো না আমি, কারণ সন্ধ্যেবেলা রাত্রেবেলা যদি আমি গাড়ি চার্জ করতে চাই তাহলে এসি দিয়ে চার্জের একটা সিস্টেম রাখতে হবে। কিন্তু আমি দিনের বেলা চেষ্টা করব যে সোলার থেকে যে এনার্জিটা আসছে সেটাকে কাজে লেগেই যাতে আমি ব্যাটারিকে চার্জ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার এই যে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার লেখা আছে, এটা হচ্ছে মার্কেটে সব থেকে বেশি ইউজ হয় এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এই এমপিপিটিটা কি, এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের মুখ্য বিষয় নয়, তবু আমি বলে রাখছি যে এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। সারাদিনে সূর্যের তীব্রতা অনুযায়ী কারেন্ট হয়তো এরকম যাচ্ছে, ভোল্টেজ হয়তো এরকম যাচ্ছে। তো এটা একটা অ্যালগোরিদম বলতে পারো এই কন্ট্রোলারটা, মানে একটা পদ্ধতি যার মাধ্যমে এই কারেন্ট আর ভোল্টেজকে ও গুণ করে সবসময় ম্যাক্সিমাম পাঠানোর চেষ্টা করে। কখনো হয়তো কারেন্ট খুব কম, সেই সময় ভোল্টেজকে বেশি, আবার কারেন্ট যখন খুব বেশি সেই সময় ভোল্টেজ একটু কম। এরকম করে কারেন্ট আর ভোল্টেজের গুণফলটাকে যাতে সবসময় একই কনস্ট্যান্টে রাখা যায় সেইটা চেষ্টা করে হচ্ছে এই এমপিপিটি কন্ট্রোলার। কারেন্ট আর ভোল্টেজ গুণ করলেই তো পাওয়ার, তাই না? পাওয়ারটাকে ম্যাক্সিমাম করতে হবে। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা আমি আর ইভি চার্জারের মধ্যে ঢুকছি না, ইভি চার্জারে কি কি থাকে তোমরা অলরেডি জানো, তোমরা তো ক্লাস নোটটা অলরেডি পাবে। আচ্ছা, এরপরে এখানে কিছু কিছু চার্জিং যে মেথডগুলো থাকে সেগুলোর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে তার জন্য যে যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়। ভোল্টেজ রেগুলেশন, রেগুলেশন কথাটা শুনে খুব কঠিন মনে হচ্ছে, কিছুই নয়। ভোল্টেজ রেগুলেশন মানে ভোল্টেজটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, যে মনিটর করা আর অ্যাডজাস্ট করা। মনিটর মানে দেখাশোনা করা, আর অ্যাডজাস্ট ভোল্টেজ আউটপুট, প্রিভেন্ট ওভার চার্জিং। ঠিক আছে, ওভার চার্জিং মানে বুঝতে পারছো যে চার্জ হয়ে যাওয়ার পরেও হয়তো বা খুব হাই কারেন্ট যাচ্ছে, সেটাকে মানে কারেন্ট বেশি হয়ে গেলে কি করতে হবে, ভোল্টেজকে কমাতে হবে। আর ভোল্টেজ বেশি হয়ে গেলে কারেন্টকে কমাতে হবে, তাহলে কারেন্টকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তো ভোল্টেজ রেগুলেশন কারেন্ট কন্ট্রোল মানে কিছুই না, ভোল্টেজকে কমানো বাড়ানো করা, কারেন্টকে কমানো বাড়ানো করা, আর কিছু না। ঠিক আছে, এগুলো হচ্ছে কন্ট্রোলারের কাজ। এবার হচ্ছে চলে আসছে প্রোটেকশন। প্রোটেকশন বলতে বুঝতে পারছো যে ব্যাটারি যাতে ওভার চার্জিং হয়ে নষ্ট হয়ে যায়, বা ডিপ ডিসচার্জ। ডিপ ডিসচার্জ মানে হুট করে কেউ হয়তো চার্জ টেনে নিল। ঠিক আছে, তুমি যদি ব্যাটারি প্লাস বা মাইনাস একসাথে যোগ করে দাও তার দিয়ে, দেখবে ব্যাটারি হুট করে ডিসচার্জ হয়ে গেছে, বা যে তারটা যোগ করেছে সে তারটা পড়ে যাচ্ছে। অনেক সময় স্পার্কিং হয়। ঠিক আছে, কেন হয়? কারণ ওই সময় ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাচ্ছে হুট করে। প্লাস আর মাইনাস, ব্যাটারির মধ্যে যে ইলেকট্রোলাইট আছে ব্যাটারিকে তুমি নিজের মধ্যে ডিসচার্জ করতে চাইছো। কোনো সময় দেখা যাবে ব্যাটারি রেটিং হচ্ছে 24 ভোল্ট, ওকে হয়তো ভুলভাল করে অন্য কোনো একটা এই ব্যাটারি থেকে অন্য কোনো একটা ব্যাটারি চার্জ করার জন্য লাগিয়ে দিল, সেই ব্যাটারিটা হয়তো 48 ভোল্ট। কেউ না দেখে অনেক সময় লাগিয়ে দেয় না, এই ব্যাটারি থেকে আমি একটা ব্যাটারি চার্জ করবো, পজিটিভ জুড়লো, নেগেটিভ জুড়ে দিল, ভাবছে ব্যাটারি চার্জ হচ্ছে, দেখলো ব্যাটারি চার্জ ফুল হয়নি, তার আগেই ব্যাটারি শেষ হয়ে গেছে চার্জ। কেন শেষ হয়ে গেছে? কারণ ভোল্টেজ রেটিং অনেকে দেখে না, বা কারেন্ট হু করে চলে যাচ্ছে সেটা বুঝতে পারছে না। ঠিক আছে, তো এই ঘটনাকে ডিপ ডিসচার্জ বলে। তার মানে যে রেটে ডিসচার্জ হওয়ার কথা ছিল তার থেকে তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেছে ব্যাটারি। সেইগুলো যাতে না হয় তার জন্য প্রোটেকশন রাখা অবশ্যই জরুরি, কারণ এটা ইলেকট্রিক ভেহিকেলের ব্যাপার হচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা কি হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি অপটিমাইজেশন। এফিসিয়েন্সি মানে আমি যে সোলার থেকে যেটা পাচ্ছি সেটাকে যাতে পুরোপুরি আমি ইউটিলাইজ করতে পারি, তার জন্য এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং যে প্রসেসটা বললাম, ঠিক আছে, এটাতে কি করে না ম্যাক্সিমাম পাওয়ার সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারে, যেটা থেকে আমরা
চার্জিংটাকে বাড়িয়ে চার্জিংটাকে ম্যাক্সিমাম করতে পারি, ঠিক আছে। ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন মানে ধরো কখনো খুব রোদ বা কখনো খুব মেঘলা, যেরকমই ওয়েদার থাকে না কেন আমার ব্যাটারি যেন চার্জ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই জন্য এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এই প্রসেসটাকে ইউজ করা। এরকম আরো প্রসেস আছে, যেরকম শুধুমাত্র এই একটাই প্রসেস নেই, এমপিপিটি বলে যে মেথডটা আছে শুধুমাত্র একটাই প্রসেস নেই, কিন্তু এই প্রসেসটা সব থেকে বেশি ইউজ করা হয়, সেই জন্য আমি জাস্ট নোটে তোমাদের এটা রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এবার সার্কিট টেস্টের ডিজাইন কেমন করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওভার চার্জিং প্রোটেকশন সার্কিট একটা রাখা হয়, ওভার ডিসচার্জিং প্রোটেকশন সার্কিট একটা রাখা হয়, আর ভোল্টেজ রেগুলেটর মানে ভোল্টেজটা কমানো বাড়ানো। এই ভোল্টেজ রেগুলেটর সার্কিটের মধ্যেই কারেন্ট রেগুলেটর সার্কিট ইউজ করা হয়, ঠিক আছে, এটা একসাথে থাকে জেনারেলি। তো ওভার চার্জিং ওভার ডিসচার্জিং এর জন্য দুটো প্রোটেকশন আলাদা সার্কিট থাকে, ঠিক আছে। সোলার প্যানেল থেকে আসছে, এখানে ব্যাটারি চার্জ করছে, তাছাড়া এইখানে লোড যেটা দেখানো আছে, লোড বলতে আদার্স চার্জিং স্টেশনে যেগুলো আলাদা আলাদা লোড থাকে সেরকম, ঠিক আছে। এই যে পিভি থেকে আসছে, এটা হচ্ছে তোমাদের দেখানো হলো যে কি কি অপারেশন হয়। আর সার্কিটের মধ্যে কি থাকে না, পিভি প্যানেল থেকে এলো ডিসি টু ডিসি বুস্ট কন্ট্রোলার কেন বলছে, এটা বাক বুস্ট দুরকমই হতে পারে ডিপেন্ডিং অন দ্য পিভি। ধরো পিভি থেকে আসছে 12 ভোল্ট ডিসি, আমার ব্যাটারি হচ্ছে 24 ভোল্ট, তাহলে এই ভোল্টেজটাকে আমাকে বাড়াতে হবে, সেই জন্য ডিসি টু ডিসি বাক বুস্ট কনভার্টার ইউজ করা হয়, ভোল্টেজ লেভেলটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। আর এই এমপিপিটি কন্ট্রোলার কি করে না, এই কারেন্ট আর ভোল্টেজ দুটোকে রিড করে ও হচ্ছে কন্ট্রোলারে পাঠায়, যাতে এই ব্যাটারিকেও ম্যাক্সিমাম পাওয়ার পাঠাতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকে হয়তো বাড়িতে এই সোলার ইনভার্টার দেখে রাখতে পারো, ঠিক আছে। সোলার ইনভার্টারের কাজটা কি, ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি থেকে এসি করে দেওয়া। তার মানে আমি ধরো শুধুমাত্র যে ইভি চার্জ করার জন্য এই সোলার ইনভার্টার কিনবো তা তো নয়, বা সোলার প্যানেল লাগাবো তা তো নয়। আমার বাড়িতে আমি যদি সোলার প্যানেল লাগাই, শুধু তো আমি গাড়ি চার্জ করার জন্য লাগাচ্ছি না, আমার বাড়িতে লাইট ফ্যান এগুলো চলছে, এই যে হোম অ্যাপ্লায়েন্সেস লেখা আছে, বাড়িতে টিভি ফ্রিজ সব চলছে। তো এই সোলার থেকেই যেটা পাওয়ারটা জেনারেট হবে সেটা হচ্ছে ডিসি, আর আমার বাড়িতে যা যা দরকার সেগুলো হচ্ছে এসি। তাহলে এই ডিসি থেকে এসিতে কনভার্ট করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টারের কাজ কি তাহলে, কাজ কিছু না, ডিসি থেকে এসি কনভার্ট করে দেবে, শুধু এইটুকু মনে রাখো, ঠিক আছে। কনভার্ট দ্য ডিরেক্ট কারেন্ট ফ্রম সোলার প্যানেল or battery storage into alternating current মানে এসিতে, which is commonly used by ইভি চার্জার বা আমাদের বাড়ির যা লোড আছে হোম অ্যাপ্লায়েন্সেস সেগুলোতে আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে ইনভার্টার থেকে আমি এই দু প্রান্ত থেকে ডিসি পাচ্ছি, ডিসি দিয়ে চার্জ করে নিচ্ছি, আবার এই থেকে এসিও পাচ্ছি, এসি থেকে আমি করলাম বাড়ির যত কিছু আছে সেগুলোকে ইউজ করলাম। এবার এক্সট্রা পাওয়ার যদি হয়ে যায়, ধরো বাড়িতে আমার কিছু লোড চলছে না, আমি বাড়ি থেকে ঘুরতে চলে গেলাম, বাড়ির সব লাইট ফ্যান বন্ধ, এবার সোলার যে পাওয়ারটা প্রডিউস করছে তাহলে সে কি বেকার প্রডিউস করছে তা নয়, আমি কি করলাম, আমি সোলার থেকে যে পাওয়ারটা প্রডিউস করছে সেটাকে ডিসি থেকে এসি বানিয়ে আমি আবার গ্রিডে পাঠিয়ে দিতে পারি, যেখান থেকে পাওয়ারটা নিচ্ছি আবার সেখানে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমার কি হবে, তাহলে আমার বাড়ির যে ইলেকট্রিক বিলটা আছে সেই ইলেকট্রিক বিলটা কম আসবে। কেন, কারণ আমি যেখান থেকে পাওয়ার নিচ্ছিলাম আবার সেখানে পাঠিয়ে দিচ্ছি উল্টে, বুঝতে পারছো, কারণ প্লাস মাইনাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। এটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। স্যার একটা কথা বলবো স্যার, বলছিলাম যে সেই বলছিলেন না যে ডিসি চার্জারের ক্ষেত্রে যে এসি থেকে ওটা ফিল্টার করে ওটা বলছিলেন না, মানে কি ওটার কি ফ্রিকোয়েন্সিটা কি মেনটেন করে মেনলি? ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সির ব্যাপারটাও থাকে, বা তার মধ্যে মেন হচ্ছে তোমার ওর টার্গেটটা যেটা থাকে, ফ্রিকোয়েন্সি তো অবশ্যই মেনটেন করবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের বাড়ির ক্ষেত্রে হয় 50 হার্জ, ঠিক আছে। 50 হার্জ বলতে আমরা কি বুঝি, 50 হার্জ মানে হচ্ছে সেকেন্ডে ও 50 বার পূর্ণ আবর্তন করে, ঠিক আছে। পূর্ণ আবর্তন বলতে এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটাকে পূর্ণ আবর্তন বলা হয়। তো সেকেন্ডেও 50 বার এরকম ওঠানামা করবে। তো তার থেকেও বড় কথা হচ্ছে ওই এসি কম্পোনেন্টের মধ্যে কোনোভাবে হয়তো ডিসি অ্যাড হয়ে যেতে পারে। এসি কম্পোনেন্ট মানে কি, ধরো 0, এখানে প্লাস হলো 5 ভোল্ট, ধরো সাপোজ বলছি 5 ভোল্ট, তাহলে এটা হবে -5 ভোল্ট, এটা হচ্ছে প্রপার এসি ওয়েভ ফর্ম।
এইবার যদি এর সাথে এসি ডিসি কম্পোনেন্ট অ্যাড হয়ে যায়, ও স্টার্ট 0 থেকে হচ্ছে না, স্টার্ট হচ্ছে ধরো 2 ভোল্ট থেকে, উঠছে হয়তো 7 ভোল্ট, এটা হচ্ছে -1 ভোল্ট, আবার শেষ হচ্ছে এখানে 2 ভোল্টে। তার মানে বুঝতে পারছো যে এটা প্রপার এসি হচ্ছে না, কারণ এসি হলে ও 0 থেকে যতটা উঠবে নেগেটিভে ততটা যাবে, এটা হচ্ছে প্রপার এসি। বা পজিটিভে যতক্ষণ থাকবে নেগেটিভেও ততক্ষণ থাকবে। এখানে কিন্তু সেরকম হচ্ছে না। এখানে যদি মাঝামাঝি একটা লাইন টানি, তাহলে ও এসির সাথে কিছু ডিসি কম্পোনেন্টও জুড়ে নিয়েছে নিজের সাথে। তো এই কম্পোনেন্টটাকে বাদ না দিলে আমাদের মুশকিল আছে, সেই জন্য এই ডিসিটাকে বাদ দেওয়ার জন্য ফিল্টার সার্কিট ইউজ করা হয়। ফিল্টারের মধ্যে কিছু না, একটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটর থাকে, এগুলো দিয়ে ডিসি কম্পোনেন্টটাকে পাস করে দিয়ে ডিএসিটাকে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের যদি বলি যে হাউ স্মার্ট ইভি চার্জার ওয়ার্ক উইথ সোলার চার্জিং, আমাদের বাড়িতে যেটা থাকে সেটা হচ্ছে এই সোলার ইনভার্টার থাকে, সোলার প্যানেল থাকে একটা, সোলার ইনভার্টার একটা থাকে, যেটা দিয়ে আমি সোলার প্যানেল থেকে আমার বাড়ির লাইট ফ্যান জ্বালাচ্ছি, পাশাপাশি এই চার্জার দিয়ে আমি ইভি চার্জ করে নিচ্ছি, এবং যখন ইভিও চার্জ হচ্ছে না, বাড়ির লাইট ফ্যান সব বন্ধ, ও কি করছে উল্টে গ্রিডে পাঠিয়ে দিচ্ছে, যেখান থেকে পাওয়ার নিচ্ছিলাম বাড়িতে নর্মাল এসি ফ্রিজ চালানোর জন্য, ও আবার উল্টে ওখানে পাওয়ার পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ব্যাপার। আচ্ছা, ইনভার্টারের আর কি কি এক্সট্রা কাজ আছে? ইনভার্টার ক্যান ইনকর্পোরেট ভোল্টেজ রেগুলেশন, মানে বললাম ভোল্টেজ বাড়ানো কমানো, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, তুমি এক্ষুনি বলে যে ফ্রিকোয়েন্সির কথা, সিনক্রোনাইজেশন উইথ গ্রিড, এই জিনিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। 0-তে এ তখন নেগেটিভে কিছু একটা, আবার এ যখন 2 ভোল্টে আছে দাঁড়িয়ে, এ তখন 0 ভোল্টে, মানে সিনক্রোনাইজ হচ্ছে না, তাই না? এই দুটো যাতে সিনক্রোনাইজ হয়, মানে দুটো যাতে একই তালে চলে, এ যখন 2 ভোল্ট এ তখন 2 ভোল্ট, এ যখন 0 ভোল্ট এ তখন 0 ভোল্ট, তবে না দুটোকে ম্যাচ করলে তবে আমি ওই গ্রিডে পাঠাতে পারবো, তাই না? তো সেই সিনক্রোনাইজেশনটার জন্য এই ইনভার্টারের দরকার হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব মারাত্মক একটা কাজ, ইম্পর্টেন্ট, মানে এই ইম্পর্টেন্সটা হয়তো এক্ষুনি বুঝতে পারবে না তোমরা, আস্তে আস্তে একটু যদি এটা নিয়ে একটু ঘেঁটে দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে গেল আমাদের সোলার ইনভার্টার। সোলার ইনভার্টার সম্পর্কে যদি কারো কিছু কোশ্চেন থাকে বলে গেল। এরপর তাহলে আমরা চলে যাচ্ছি চার্জিং স্টেশনের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের পরবর্তী মডিউল। চার্জিং স্টেশনে কি কি থাকে এবং সেখানে স্যার সিনক্রোনাইজ ব্যাপারটা বললে হবে, সিনক্রোনাইজ ব্যাপারটা আরেকবার বলে দেবো তো? ঠিক আছে, দেখো আমাদের বাড়িতে ধরো সোলার যেটা জেনারেট করলো ডিসি, ডিসি মানে হচ্ছে এরকম কনস্ট্যান্ট, ধরো এটা জেনারেট করছে 12 ভোল্ট, 12 ভোল্ট ডিসি। এবার আমার ইনভার্টার কি করলো, ইনভার্টার ডিসিটাকে এসি বানালো। তো ডিসিটাকে যখন এসি বানালো তখন হয়তো দেখা গেল যে ওই এসিটা হচ্ছে এরকম বানিয়েছে। ঠিক আছে, এটা এসি বানিয়েছে। এইবার আমাদের গ্রিডে যেটা আছে, গ্রিডে হয়তো এরকম আছে। এবার এটা একই টাইম ফ্রেমে ভাবো, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এখানে হচ্ছে এটা 2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এখানে হয়তো এটা 4 সেকেন্ড। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ধরো এটা ভোল্টেজ লেভেল একই, এটাও 230 ভোল্ট, এটাও 230 ভোল্ট, ভোল্টেজ লেভেল একই, কিন্তু এই ভোল্টেজটাকে আমি যদি গ্রিডে অ্যাড করে দিই, এটা গ্রিড, গ্রিড মানে কি, আমি যে ট্রান্সফরমার বা বাড়ির যেখান থেকে আমার লোড আসছে, যদি এটার সাথে এটাকে অ্যাড করে দিই তাহলে কিন্তু সার্কিট পুড়েও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কেন না স্যার, এইখানে দেখবো আমি উল্টো দিকে পাওয়ার চলে যাবে। এ যখন হয়তো কিছু একটা ধরে নাও 100 ভোল্টে আছে, এ তখন 0 ভোল্টে আছে, এ তখন 230 ভোল্টে আছে, এ তখন হয়তো কিছু একটা 120 ভোল্টে আছে, এ যখন 202 সেকেন্ড পরে 0 ভোল্টে চলে আসছে, এ তখন হয়তো মাইনাস হয়তো 150 ভোল্ট চলে গেছে। ঠিক আছে, তার মানে এই যে সিনক্রোনাইজ বলতে কি বোঝাচ্ছে,
একই লেভেলে নেই, ভোল্টেজের লেভেলটা যে সময়ে পার্টিকুলার কোনো একটা সময়ে দুটো ভোল্টেজ লেভেল আলাদা, ঠিক আছে? সেই আলাদা হওয়ার জন্য পাওয়ারটা আমি বাড়ি থেকে গ্রিডে পাঠাতে চাইছি, কিন্তু দেখবো ও উল্টে গ্রিড থেকে আমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে বাড়িতে কোনো হয়তো ফিউজ উড়ে গেল, ঠিক আছে? ফিউজ যদি না থাকে কোনো একটা ইম্পর্টেন্ট যন্ত্রপাতি, ধরো ফ্রিজ বা হয়তো কি বলে টিভি, সেই সার্কিট হয়তো পুড়িয়ে দিতে পারে, কারণ ও গ্রিড থেকে পাওয়ার উল্টো দিকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এই সিঙ্ক্রোনাইজেশনটা জরুরি। সিঙ্ক্রোনাইজেশন বলতে যখন মানে দুটোকে যদি আমি ওভারল্যাপ করে দিই, দুটো ওয়েভ ফর্মটাকে, যে মুহূর্তে এসি ইনভার্টার যা ভোল্টেজ জেনারেট করছে গ্রিড থেকেও আমি সেই ভোল্টেজই পাচ্ছি সেই মুহূর্তে, ঠিক আছে? সেইটাকে সিঙ্ক্রোনাইজেশন বলে। শুধু এটা সিঙ্ক্রোনাইজেশন মানে এই ব্যাপারটা মনে রাখবে যে পার্টিকুলার সময়ে ফিক্সড ভোল্টেজ লেভেল, 2 সেকেন্ড সময়ে যদি ইনভার্টার থেকে আমি 200 ভোল্টেজ পাই, গ্রিড থেকেও আমি 200 ভোল্টেজই পাবো, এটাকে সিঙ্ক্রোনাইজেশন বলছে, ঠিক আছে? ওকে স্যার। আর কারো কিছু কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে যাচ্ছি যে চার্জিং স্টেশনে কি কি কম্পোনেন্ট থাকে এবং তাদের কাজ কি। একটা 3 ফেজ চার্জিং স্টেশন আমি এখানে ডিজাইন করা দেখিয়েছি। 3 ফেজ চার্জিং স্টেশন বলতে 3 ফেজ এক্ষুনি বললাম যে RYB, রেড, ইয়েলো, ব্লু, 3টে ফেজ থাকে, যেটা আমি পাওয়ার গ্রিড থেকে নিচ্ছি, ঠিক আছে? এই যে ফিল্টার কাজ আমি কি বলে দিয়েছি অলরেডি, যে এসিটাকে ব্লক মানে ডিসিটাকে ব্লক করে পিওর এসিটাকে পাঠানো, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এসি টু ডিসি কনভার্টার দেখানো হয়েছে, এইটাকে আমি একটু আগে বলছিলাম রেকটিফায়ার দেখতে এরকম হয়। তো এগুলো কি কি কম্পোনেন্টস আর এগুলোকে কি বলে, এগুলো এখন আবার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? অনেক সময় এগুলো ট্রানজিস্টার দিয়ে করা হয় বা হয়তো ডায়োড দিয়ে করা হয়। ট্রানজিস্টার নামটা অনেকে শুনেছে, হয়তো ডায়োড নামটা হয়তো কয়েকজন শুনে থাকতে পারে। তো এখানে কিছু কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে এটা বানানো হয়। এটার কাজ কি স্যার? এটা 3 ফেজ আছে এসি, ওটাকে ও ডিসি বানিয়ে দেয়। তার মানে এইখানে যদি পজিটিভ হয় এটা হচ্ছে নেগেটিভ, এই দুটো তার, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এইখান থেকে আমি পেয়ে গেলাম ডিসি, এই যে লাইন টেনে দিলাম, এর আগে ছিল এসি, এখানে ছিল এসি, এরপরে হয়ে গেল ডিসি, এসি থেকে ডিসি কনভার্ট হয়ে গেল, সেটা কে করলো? এসি টু ডিসি কনভার্টার, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হচ্ছে স্যার? ডিসি ক্যাপাসিটার। এই যে ক্যাপাসিটারটা আমি বলবো বলেছিলাম, যে আমি তখন বলিনি। এই ক্যাপাসিটারের কি কাজ? এই ক্যাপাসিটারের কাজটা অনেকটা ফিল্টারের মতোই, ঠিক আছে? এইখানে গেলে দেখতে পাবে। আচ্ছা, এসি ডিসি কনভার্টার দেখতে এরকম হয়, ঠিক আছে? একটা ছোট এর মধ্যে থাকে, এখানে দেখবে অনেক সময় ভোল্টেজ রেঞ্জ লেখা থাকে। এটা যদি ভালো করে একটু জুম করে দেখো, দেখতে পাবে এখানে একটা ভোল্টেজ লেভেল লেখা আছে, আউটপুট ভোল্টেজ 15 ভোল্ট, 0.8 অ্যাম্পিয়ার, ঠিক আছে? যদি এটা একটু বড় হয়, এটা মানে একটু যদি বাল্কি হয়, বড় দেখতে হয়, তো ভোল্টেজ লেভেলের জন্য জানবে এটা বড় হয়। যদি এটা 24 ভোল্টের থাকে তাহলে একটু বড় হবে সাইজ, ঠিক আছে? ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ চার্জিং স্টেশনের রেটিং এর উপর ডিপেন্ড করে এটা বানানো হয়। গ্রিড থেকে যে এসিটা আসে সেটা থেকে ডিসি ইভি ব্যাটারিকে চার্জ করার জন্য ডিসিতে কনভার্ট করা হয়, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি আমি ডিসি লিঙ্ক ক্যাপাসিটর। ডিসি লিঙ্ক ক্যাপাসিটরের কাজ কি? স্মুথ আউট দ্য ডিসি ভোল্টেজ অ্যান্ড রিডিউস রিপিট। এবার এই কনভার্টার করে যে ডিসিটা পাওয়া গেল সেটা হয়তো দেখা গেল এরকম এরকম, তো এটা ব্যাটারিতে গেলে ব্যাটারির জন্য খারাপ, তো তাই না? মানে ডিসি পাচ্ছি, চেঞ্জ হচ্ছে না, এই ডিরেকশন চেঞ্জ মানে কি, জিরোর উপরে নিচে আপ ডাউন করলে তাকে এসি বলবো, এটা কিন্তু ডিসি। কিন্তু ডিসিতে ওই কিছু নয়েজ রয়ে গেছে, এটাকে রিপিল বলা হয়, ঠিক আছে? তো এই রিপিলটাকে রিডিউস করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এনসিওরিং স্টেবল অ্যান্ড এফিসিয়েন্ট অপারেশন অফ চার্জিং, তার জন্য আমাকে এই ডিসি লিঙ্ক ক্যাপাসিটর ইউজ করা হয়। আর এই ডিসি লিঙ্ক ক্যাপাসিটর কি করে না, এইখানে যে ডিসিটা প্রডিউস হলো, ওই যে উঁচু নিচু আছে, ও হচ্ছে খেয়ে নেয়, সোজা কথা ক্যাপাসিটর খেয়ে নেবে উঁচু নিচুটাকে, দিয়ে ওটাকে স্মুথ করে দেবে। এইখান থেকে আমি যেটা পাবো
স্মুথ পাবো একদম এসি। এর আগে কি পাচ্ছিলাম, এর আগে এরকম উঁচু নিচু পাচ্ছিলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে যে ডিসি টু ডিসি কনভার্টার। এই পুরো সার্কিটটাকে আমরা ডিসি টু ডিসি কনভার্টার বলতে পারি। এও সেরকম ভাবে ওই ট্রানজিস্টার, ডায়োড, ক্যাপাসিটার, ইন্ডাক্টর এইসব দিয়ে তৈরি হয়। ওর ভেতরে আমি বেশি ঢুকবো না, আপাতত এর কাজটা কি আমরা জানি। কারণ এখান থেকে আমি যদি ধরো 40 ভোল্টের ডিসি পাই, আর আমার ব্যাটারিতে দরকার হয়তো 48 ভোল্ট ডিসি, তাহলে আমার 8 ভোল্ট কম আছে, ওটাকে এই সার্কিটটা দিয়ে 40 ভোল্ট ডিসি থেকে ও কনভার্ট করবে 48 ভোল্ট ডিসিতে। সেই জন্য ডিসি টু ডিসি কনভার্টারের দরকার হয়। তাহলে এটা কাজ হলো বুস্ট কনভার্টার। ঠিক আছে, ক্লিয়ার? পুরো সার্কিটটা বোঝা গেছে। ডিসি ফাস্ট চার্জিং যে সিস্টেমটা আছে আমাদের, সেটা এইভাবেই কাজ করে। পুরো যে চার্জারটা আছে, তোমরা বড় করে যদি দেখাই তোমাদেরকে, বড় করে ছবিটা ফার্স্টের দিকে ছিল। এই যে ফাস্ট চার্জার, এই যে চার্জিং স্টেশন যেটা দেখতে পাচ্ছ, এর মধ্যে এইটাই থাকে, এই সার্কিটটাই থাকে। এবং এর সাথে সাথে কিছু ওই প্রোটেকশন সার্কিট বললাম না আমি, যে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ প্রোটেকশন, তার সাথে হয়তো কিছু কন্ট্রোল সার্কিট থাকতে পারে। এখানে তো কন্ট্রোলের কিছু নেই, এটা নর্মাল ইলেকট্রিক সার্কিটটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বোঝানো হলো। শুধু এই কম্পোনেন্টগুলোই থাকে। ঠিক আছে, এইখানে দেখানো আছে যে চার্জিং কন্ট্রোলার। কন্ট্রোলারটা জাস্ট হালকা করে আমি টাচ করেছি, কারণ কন্ট্রোলারের মধ্যে অনেক কিছু থাকে। এটাকে বলা হচ্ছে ইট ইজ দ্য ব্রেন অফ চার্জিং স্টেশন। ব্রেন মানে ও পরিচালনা করছে। ঠিক আছে, ইট ম্যানেজেস দ্য চার্জিং প্রসেস, কমিউনিকেট উইথ ব্যাটারি, ইলেকট্রিক ভেহিকেল। কমিউনিকেট মানে কি, মানে ও হচ্ছে সমস্ত কিছু দেখছে, পরিচর্যা করছে। ঠিক আছে, এই কনভার্টার থেকে সিগন্যাল নিচ্ছে, এসি ডিসি কনভার্টার থেকে সিগন্যাল নিচ্ছে, এসি ফিল্টার থেকে সিগন্যাল নিচ্ছে, সব কিছু সিগন্যাল নিয়ে কন্ট্রোল করে ও ব্যাটারিকে এনসিওর করছে যে ব্যাটারি নষ্ট হবে না। কারণ একটা ইভির মধ্যে সব থেকে বেশি কস্টলিয়েস্ট জিনিসটা হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, তো ব্যাটারিকে এনসিওর করতে হবে যে ব্যাটারি যাতে নষ্ট না হয়। আর কি, ইট মে ইনকর্পোরেট টেকনোলজিস, মানে এর সাথে আরো টেকনোলজি কন্ট্রোলের সাথে জোড়া যেতে পারে। একটা হচ্ছে RFID অথেন্টিকেশন। এটা অথেন্টিকেশন মানে হচ্ছে অনেক গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট লক বা এরকম অনেক কিছু এক্সট্রা ফিচার্স যেগুলো দেখানো যায়, সেগুলো এই কন্ট্রোল সিস্টেমের মধ্যে আসতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে না, হচ্ছে ওই ওভার কারেন্ট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, সেগুলো চার্জিং কন্ট্রোলের পার্টের মধ্যে আসবে। বুঝা গেল? বলে দিয়েছি অলরেডি, ওটা রিভিশন করছি না। আচ্ছা, আর ডিসি টু ডিসি কনভার্টার এতক্ষণ ধরে বলছি যে স্যার বাক কনভার্টার, বুস্ট কনভার্টার দেখতে কিরকম হয়, এরকম দেখতে হয়, সিম্পল। ঠিক আছে, এই যে গোল কয়েলটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, আর এর মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে ট্রানজিস্টার থাকে। আর এইগুলো হচ্ছে এক একটা ক্যাপাসিটার। এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে হচ্ছে ক্যাপাসিটার বলে। ইন্ডাক্টর ক্যাপাসিটার কাজ আমি হালকা করে বলে দেবো, ঠিক আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো। তো এটা একটু বড় হাই পাওয়ারের সার্কিট। ছোট পাওয়ারের সার্কিট বললে এইটাকে ট্রানজিস্টার বলছি, এইটাকে আমরা বলছি ইন্ডাক্টর। আর এগুলো বিভিন্ন রেজিস্টার থাকে, এইগুলো হচ্ছে ক্যাপাসিটার। এই যে এইগুলো গোল গোল দেখতে পাচ্ছ যেগুলো, এগুলো হচ্ছে ক্যাপাসিটার। ঠিক আছে, বিভিন্ন রেটিং অনুযায়ী বিভিন্ন সার্কিট ডিজাইন করা হয়। এগুলো দেখতে সব আলাদা আলাদা লাগছে, কিন্তু কাজ একই, মানে সার্কিটটা আলটিমেট একই। এই যে উপরে দেখতে যেরকম সার্কিটটা লাগছে, একটা ট্রানজিস্টার থাকবে, একটা ডায়োড থাকবে, ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটার থাকবে, ব্যাস এইটুকুই থাকে এর মধ্যে। ঠিক আছে, এর কাজটা কি, এই সুইটেবল চার্জিং পাওয়ার স্টোরস অ্যাপ্রোপ্রিয়েট লেভেল রিকোয়ার্ড বাই ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি সিস্টেম। যে ভোল্টেজে লাগে, ইট রেগুলেটস দ্য ভোল্টেজ লেভেল, ট্রান্সফার পাওয়ার টু ইভি ব্যাটারি। ঠিক আছে, এর মধ্যে কি কি থাকে, যে পাওয়ার সুইচ, এটাকে আমরা ওই ট্রানজিস্টার বলছিলাম এক্ষুনি, কন্ডাক্টর কয়েল যেটাকে বললাম ইন্ডাক্টর, ডায়োড আর ক্যাপাসিটার, এই কটা জিনিস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, যেহেতু সময় আছে একটু, তোমাদের ইন্ডাক্টর ক্যাপাসিটারের কাজটা একটু বলে দিই। এটা তোমাদের হয়তো নাও মনে রাখতে পারো, কিন্তু কারো যদি ইন্টারেস্ট থাকো তাহলে এটা জেনে নাও। ইন্ডাক্টর দেখতে হচ্ছে এরকম হয়, কয়েল। আমাদের ফ্যানে আগে, ফ্যান বলছি, আমাদের ধরো টিউব লাইটে আগে চোখ কয়েল বলতো না, চোখ কয়েলের মধ্যে এরকম কয়েল থাকতো। ইন্ডাক্টরের কাজ কি, ইন্ডাক্টরের কাজ হচ্ছে কারেন্টকে বাধা দেওয়া। তার মানে হুট করে যদি কারেন্টটা জিরো ছিল,
হুট করে চলে এলো ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট, কোনোভাবে টিউবলাইটের ভিতরে যে কয়েল টয়েল যা আছে সব পড়ে যেতে পারে। সেই জন্য আগে কি হয়, চোখ কয়েল ইউজ করা হয় যাতে কারেন্ট আস্তে 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 বাড়বে। সেই জন্য দেখবে চোখ কয়েল যেওয়ালা যে টিউবলাইটগুলো থাকতো সেগুলো দপ 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 করে জ্বলতো, আস্তে 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 জ্বলতো, ঠিক আছে। আর তার সাথে একটা হচ্ছে ক্যাপাসিটারের কাজ হচ্ছে কি, ক্যাপাসিটার দেখতে এরকম হয়, ক্যাপাসিটারের ভেতরে ইলেকট্রোলাইট মিডিয়াম থাকে, ও হচ্ছে কি বলবো, ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়। এটা কারেন্ট চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেবে, ঠিক আছে। আর ক্যাপাসিটারের কাজ হচ্ছে সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে বাধা দেবে, বোঝা গেল। ক্যাপাসিটারের কাজ আর ইন্ডাক্টরের কাজ এইটুকু তোমরা আপাতত জেনে রাখো। ক্যাপাসিটার মানে হচ্ছে একটা হচ্ছে কি বলবো, দুটো যদি কাগজ নাও, দুটো প্লেট নিলে, দুটো প্লেটের মাঝখানে কাগজ ঢুকিয়ে দিলে, এখান থেকে এখানে ইলেকট্রিক পাঠাচ্ছ, ইট ইজ ওয়ান টাইপ অফ ক্যাপাসিটার। দুটো প্লেটে ইলেকট্রিক পাঠাচ্ছ, মাঝখানে কাগজ আছে বা মাঝখানে বাতাস আছে, মাঝখানে জল আছে, যে কোনো ইলেকট্রোলাইট মিডিয়াম আছে, ঠিক আছে। এবার তাদের ইলেকট্রোলাইট মিডিয়ামের ধারণ ক্ষমতা অনুযায়ী ক্যাপাসিটারের ডিপেন্ড করবে। ফ্যানে যে আমাদের ক্যাপাসিটার থাকে, ফ্যানের ক্যাপাসিটার দেখেছো আমরা অনেকটা, এটা ছোট 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 ইলেকট্রনিক সার্কিটের জন্য ক্যাপাসিটার। ফ্যানের এগুলোরই বড় ভার্সন থাকে ফ্যানে, আমাদের সিলিং ফ্যান যেগুলো থাকে, সিলিং ফ্যানে এরকম ভোল্টেজটাকে হালকা করে চেঞ্জ করার জন্য দরকার হয় শুরুটাতে। অনেকে বলে না যে ক্যাপাসিটার যে ফ্যানে থাকে, সেই ফ্যানের ক্যাপাসিটার ফ্যান চলার পরে তুমি যদি ক্যাপাসিটার খুলে না, তবুও ফ্যান চলতে থাকবে। কারণ কি, ফ্যান শুরু করার জন্য, ফ্যান যে চালু হচ্ছে, চালু হওয়ার জন্য ফ্যানের একটা টর্ক দরকার হয়। সেই টর্কটা দরকারের জন্য ওই যে দুটো ফেজ আছে আমাদের, ফেজ আর নিউট্রাল, ওই দুটো ফেজের মধ্যে হালকা ডিফারেন্স ক্রিয়েট করা হয় এই ক্যাপাসিটারের সাহায্যে, তাতে ওই টর্কটা জেনারেট হয়ে যায়। সেই জন্য ফ্যান যখন একবার ঘুরে গেছে ফুল স্পিডে, তারপরে যদি তুমি ক্যাপাসিটারটা খুলে নাও, তাও ও ঘুরতেই থাকবে, কারণ তখন ক্যাপাসিটারের দরকার পড়ছে না। ফ্যান যখন চালু হচ্ছে তখন ক্যাপাসিটারের দরকার পড়ে, বুঝা যাচ্ছে। আচ্ছা, সবার লাস্টে নট দ্য লিস্ট আমাদের হচ্ছে কেবিলস অ্যান্ড কানেক্টর। তো এটাও আমাদের ইম্পর্টেন্ট, কি কি যেমন কানেক্টর থাকে, দেখতে কেমন হয়। আমি হচ্ছে জেনারেলি এখানে তোমাদের একটা টাইপের কানেক্টর এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 এরকম অনেক চার্জার থাকে, যেগুলো নাম আছে এরকম, তোমরা গুগলে একটু সার্চ করলেই দেখতে পাবে যেগুলো কি স্পেসিফিকেশন আছে। টাইপ 1 চার্জার জেনারেলি ইউজ করা হয় 120 ভোল্টের জন্য, টাইপ 2টা 240 ভোল্টের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর আরেকটা আছে লাস্টে সিসিএস, কম্বাইন্ড চার্জিং সিস্টেম, টাইপ 1 চার্জার, যেটা ডিসি ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো জাস্ট তোমাদের নলেজের জন্য। যদি এটা নিয়ে বেশি আরো কিছু জানতে চাও, কেবিল কানেক্টর, তোমরা একদম নেটে সার্চ করলে ডিরেক্ট লাইভ ছবি দেখতে পাবে। আমি তো এখানে একটা ছবি দেখিয়েছি, তোমরা অনেক ছবি দেখতে পাবে, ঠিক আছে। আর লাস্টে এটা তোমাদের ডিসপ্লের কথা বলছিলাম এক্ষুনি, কেউ জন জিজ্ঞেস করছিল যে স্যার পাওয়ার রেটিং, তো আমরা জানি ফোনের রেটিং এর ক্ষেত্রে, ফোনে চার্জ দিচ্ছি যখন আমরা জানি 60 ওয়াট 80 ওয়াট এরকম চার্জার, টিভির ক্ষেত্রেও এরকম দেখা হয়। চার্জিং স্টেশনে, কিছু চার্জিং স্টেশনে গাড়ি কত পার্সেন্ট ফুল চার্জ হয়েছে, তার নিচে দেখে দেখানো যাবে কত পার্সেন্ট, কত ভোল্টেজ, কত কারেন্ট, কত পাওয়ার নিচ্ছে। এবং এটা কিছু কিছু সময় এগুলো দেখায় যে ব্যাটারি এখন টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সেই সব কিছু দেখায়, যেগুলো একটু উন্নত মানের। তো এইটা হচ্ছে টিপিক্যাল তোমাদের ডিসি চার্জিং সিস্টেমের ক্ষেত্রে এরকম, বা এসি চার্জিং ক্ষেত্রেও এরকম থাকতে পারে। এটা আমি ছবিটা অ্যাড করেছি, এটা বাড়ির ক্ষেত্রে। তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে যদি চার্জিং স্টেশন থাকে, দেখবে অনেকের বাড়িতে এরকম ধরনের চার্জিং স্টেশন দেখতে পাবে বাইরে থেকে। এবং এটা কেন দেওয়া থাকে, যেহেতু এটা গাড়ির বাইরে, যে এনক্লোজার অ্যান্ড হাউসিং দিয়ে লাগানো থাকে। হাউসিং এনক্লোজার বলতে এর ঢাকনা লাগানো, যাতে বৃষ্টিতে ভেতরে যে সার্কিটটা নষ্ট যাতে না হয়ে যায়, ঠিক আছে। যে কোনো ওয়েদার কন্ডিশনে, উইথস্ট্যান্ড আউটডোর কন্ডিশন, যে কোনো ধরনের কন্ডিশনে যে ওয়েদার প্রুফ, তার জন্য এরকম ভেতর তো একটা অলরেডি সিল্ড লাগানো আছে, তার বাইরেও একটা ঢাকনা লাগানো আছে, যাতে ভেতরে সার্কিটটা নষ্ট না হয়, ঠিক আছে। এই যে ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল সার্কিটটি লাগে। এতক্ষণ ধরে যা যা ডিসকাস করলাম, সেটা ছাড়াও কিছু কিছু অ্যাডিশনাল জিনিসপত্র আমাদের লাগে। তার মধ্যে কি কি, ম্যাক্সিমাম হচ্ছে সেফটি, রিলায়েবিলিটি, এগুলো থাকে। আর গ্রাউন্ড ফল্ট প্রোটেকশন, মানে ধরো ওভার কারেন্ট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন বলেছি। টেম্পারেচার মনিটরিং বললাম এক্ষুনি। টেম্পারেচার মনিটরিং মানে এখানে ডিসপ্লেতে টেম্পারেচার দেখায়, ব্যাটারির টেম্পারেচার কত, ব্যাটারি যাতে ওভারহিট না হয়ে যায়, ঠিক আছে, তাদের ব্যাটারির ক্ষতি। ব্যাটারির একটা নিজস্ব সেলফ লাইফ বলে একটা ব্যাপার আছে। কোনো কোম্পানির থেকে তুমি ব্যাটারি কিনতে যাবে, ব্যাটারি বলে দেবে যে এটা 5 বছরের ওয়ারেন্টি, তার মধ্যে কিছু ক্ষতি হলে তুমি নিয়ে আসো, বদলে দেবো,
5 ইয়ার্সের পরে ব্যাটারি পারফরমেন্স অলরেডি ডিগ্রেড হওয়া স্টার্ট করে দেয়। কারণ যে ব্যাটারিটা হয়তো ইভি চার্জ করে আমি 600 কিলোমিটার যেতে পারতাম, সেই সেম ব্যাটারি ইউজ করে আমি দেখবো 5 বছর বাদে হয়তো 400 কিলোমিটারও যেতে পারছি না। তার মানে ব্যাটারি পারফরমেন্স ডিগ্রেড করেছে। হ্যাঁ, তো ওইগুলো যাতে কন্ট্রোলে রাখা যায়, ব্যাটারি যতটা সেলফ লাইফ বাড়ানো যায় তার জন্য চেষ্টা করার জন্য এই আলাদা আলাদা প্রোটেকশনগুলো ইউজ করা হয়। ফল্ট প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, টেম্পারেচার মনিটরিং, এগুলো আলাদা আলাদা সার্কিট লাগে এর জন্য। এই জন্য বললাম এখানে মেনশন করে দিয়েছি আমি যে অ্যাডিশনাল সার্কিটরি দরকার হয়। এগুলো এক্সট্রা কম্পোনেন্ট, ঠিক আছে, প্রোটেকশন, মনিটরিং, এগুলো এক্সট্রা কম্পোনেন্ট। কিন্তু মেন যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল চার্জ করার জন্য যা যা দরকার সেগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার বলো কারো কিছু কোশ্চেন আছে কিনা বলো। আমি ক্লাস নোটটা তোমাদের শেয়ার করে দেওয়া হবে, অলরেডি আমি যদি কিছু লিখে থাকি সেগুলো দেওয়া হবে, ঠিক আছে। তো মোটামুটি তোমরা জেনে রাখবে যে আমরা এখন ইভি পপুলারিটি আস্তে আস্তে গ্রো করছে, চার্জিং ইনফ্রাস্ট্রাকচারও বাড়ছে আস্তে আস্তে। এবার অলরেডি লোকজন গভর্নমেন্ট থেকে বিভিন্ন বিজনেস পার্সপেক্টিভ থেকে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে দিয়েছে, যে এই যে এক্সপানশন যেটা হচ্ছে সেটা প্রচুর পরিমাণে যাতে অ্যাক্সেসিবল হয়, যে ইভিটা যাতে চার্জিংটা যাতে চট করে আমি ধরো হাইওয়েতে যাচ্ছি, দেখলাম চার্জ কমে গেছে, তো হাইওয়েতে উইদিন 10 কিলোমিটারের মধ্যে আমি চার্জিং স্টেশন কোথায় আছে অলরেডি সেটার জন্য ওয়েবসাইট আছে, গভর্নমেন্ট থেকে লঞ্চ করে দেওয়া আছে। আমি সেটা গত ক্লাসে বোধহয় আলোচনা করেছিলাম, তোমরা একটু গুগলে সার্চ করলেই দেখতে পাবে যে আমি কোথায় আছি, আমার নিয়ারেস্ট লোকেশনে কোথায় ইভি চার্জিং স্টেশন আছে, ঠিক আছে। তো এইগুলো আস্তে আস্তে এনকারেজ করা হচ্ছে ফর এ ক্লিনার অ্যান্ড গ্রিনার ফিউচার, ঠিক আছে।